আমরা সবাই ক্লাসরুমে, স্যার প্রফেসর লেকচার দিচ্ছে, আমরা শুনতেছি। হুট করে আমরা একদম একটা সাউন্ড শুনতে পাই, বিকট সাউন্ড। নিচে নেমে এসে দেখি যে চারিদিকে লোকজন ছোটাছুটি করতেছে, রেজিস্টার বিল্ডিং ফাঁকা, টিচার চলে গেছে, কেউ নাই কোথাও, কারোর সাথে যোগাযোগ করার কোনো অবস্থা নেই। আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় মিসাইল ছোটাছুটি হচ্ছে, বাসের ভিতর থেকে দেখা যাচ্ছে। নির্ঘুম রাত, কখন হামলা হচ্ছে, কার উপরে হচ্ছে জানা যাচ্ছে না। তেহরানে যখন হামলা হয় তখন হচ্ছে 9টা 45 বা সামথিং এরকম। তো ওই সময়টাতে আমরা সবাই ক্লাসরুমে, স্যার প্রফেসর লেকচার দিচ্ছে, আমরা শুনতেছি। হুট করে আমরা একদম একটা সাউন্ড শুনতে পাই, বিকট সাউন্ড। তো এমনিতে হচ্ছে মানে আমাদের ভিতরে সবসময় আমরা সবাই মজা করতাম বা করতাম যে কোনো একটা দরজা পড়লে একটা যে সাউন্ড হয়, মনে করতাম এই এই যে মনে হয় ইসরায়েল মারলো। তো ওই দিন আমরা এইভাবে বলতেছিলাম, কিন্তু এটা মজার ছলে ছিল। কিন্তু পরবর্তীতে আরো একটা সাউন্ড শুনে তখন আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়, মানে কি একসাথে দুইটা দরজা পড়তে পারে না। তার পরবর্তীতে দেখি আরেকটা সাউন্ড, ইভেন পুরো আপনার হচ্ছে 3 থেকে 4 মিনিটের ভিতরে 3টা হামলা হয় ইভেন একই সাথে। পরে আমরা যাই, জানালার কাছে যখন যাই তখন দেখি যে আর কালো ধোঁয়া উঠতেছে। তখন আমরা বুঝতে পারি যে না, হামলা হয়ে গেছে। নিচে নেমে এসে দেখি যে চারিদিকে লোকজন ছোটাছুটি করতেছে, রেজিস্টার বিল্ডিং ফাঁকা, টিচার চলে গেছে, কেউ নাই কোথাও, কারোর সাথে যোগাযোগ করার কোনো অবস্থা নেই। এমার্জেন্সিতে আমাদের যে গার্ড আছে, ইনসার্ট গার্ড, তাকে বললাম যে এই অবস্থা তাহলে কী করবো। তো উনি বলতেছিল তোমরা হলে চলে যাও, হল তোমাদের জন্য এই মুহূর্তে নিরাপদ। পরবর্তীতে আমরা ওইখান থেকে হলে চলে যাই, কিন্তু হলে যে যাব, আমাদের যে শাটল বাস ছিল বা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আমাদের আলাদা কার ছিল, কোনো সার্ভিসই নাই, ড্রাইভার নাই, গাড়ি পড়ে আছে। পরবর্তীতে আমাদের একটু কষ্ট হয়, ওইখান থেকে আমাদের পায়ে হেঁটেই যাইতে হয় ওই পর্যন্ত। পাহাড়িরা তো মানে আপনার হচ্ছে সবসময় ওয়াকিং করে ওঠাটা কষ্টকর, একদমই ঢাল অনেক জায়গায় আছে। পরে আমরা যাই, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে, হেঁটে যাইতেও পড়ে। পরে আমরা ওখানে যাওয়ার পরে থাকার পরে আমার অন্য দেশের যেসব স্টুডেন্ট ছিল সবাই আসে। তো আমি যখন বাংলাদেশ অ্যাম্বাসির সাথে যোগাযোগ করি, ওই দিন ছিল শনিবার। শনিবারে ইরানেও আপনার হচ্ছে সব অ্যাম্বাসি বা সব কিছু বন্ধ থাকে। তো যেটা হয় যে ওইখানে প্রায় ওনারা ইনস্ট্যান্টলি, মানে হামলা হওয়ার পরে ইনস্ট্যান্টলি ওনারা অফিসে চলে আসে, সবাই অফিসে এসে মিটিং করে ওনারা ইনিশিয়ালি কোনো ডিসিশন আমাদেরকে দিতে পারে না, শুধু এই ডিসিশনটাই দিতে পারে যে তোমরা যেখানে আছো নিরাপদ স্থানে থাকো। কারণ হচ্ছে অ্যাম্বাসির একটা ডিসিশন দিতে গেলে হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রির একটা পারমিশন লাগে। শনিবারে সব মানে বাংলাদেশ সহ মানে সাউথ এশিয়ার ম্যাক্সিমাম দেশগুলোতেই হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রি বন্ধ। তো রবিবারের দিন হচ্ছে ওনারা আবার দ্বিতীয়বার মিটিং করে আমাদেরকে ফাইনাল একটা ডিসিশন দেন যে তোমরা যদি হলে সমস্যা হয় বা এই অবস্থাতে তোমাদের জন্য আমরা আশ্রয় শেল্টার ব্যবস্থা করি। তেহরানের অবস্থা ওই মুহূর্তে খুব একটা ভালো ছিল না। নির্ঘুম রাত, কখন হামলা হচ্ছে, কার উপরে হচ্ছে জানা যাচ্ছে না। আকাশের দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে হয় ফাইটার জেটের শব্দ, নইলে হামলা হচ্ছে, মিসাইলের শব্দ, কোথাও কালো ধোঁয়া উঠতেছে এরকম। তো এই আতঙ্কের ভিতরে আমরা পুরো অ্যাম্বাসি সহ বা বাংলাদেশে যারা আছে আমরা একটা ডিসিশন নিই যে আমরা এই তেহরান শহর থেকে বাইরে কোথাও একটা সেফ জায়গা পাওয়া যাবে না। তো তেহরান থেকে আমরা একটু পাশে আর একটা সেফ শহর ছিল, মানে আমরা মনে করছি সেফ আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা যে কদিন ওখানে ছিলাম ওখানে কিছু হয়নি। পরবর্তীতে আমরা ওইখানে, আর আমরা যেহেতু ল্যান্ড বর্ডার শেয়ার করি না, সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমাদেরকে অন্য কোনো থার্ড কান্ট্রিতে ট্রানজিট নিতে হবে। তো তখন আমাদের হচ্ছে অপশন থাকে কয়েকটা। পাকিস্তান একটা অপশন থাকে, একটা হচ্ছে আপনার আজারবাইজান, একটা আর্মেনিয়া। মানে এই কয়টা থেকে হচ্ছে তেহরান থেকে মুভ করাটা সহজ। এর ভিতরে দেখা যায় যে পাকিস্তানে হচ্ছে আপনার জার্নিটা লং হয়, আজারবাইজান বা আর্মেনিয়াতে জার্নিটা শর্ট হয়। তখন সেই দিকেই মানে লক্ষ্য করে, মানে সেইটা মাথায় রেখেই অ্যাম্বাসির কর্মকর্তা এবং বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এরা সবাই মিলে এই ডিসিশনটাই নেয় যে তাহলে আমরা কাছাকাছি যে বর্ডারটা আছে এইটা দিয়ে পার হই। তো সেই হিসাবে হচ্ছে আমরা আজারবাইজানকে ট্রানজিট হিসাবে ব্যবহার করছি। কিন্তু আজারবাইজান পর্যন্ত আসাটাও আমাদের অনেকটা চ্যালেঞ্জ ছিল। এইখানে হচ্ছে আমরা 186 জন আসছি এবং বাংলাদেশ থেকে আমাদেরকে চার্টার ফ্লাইট পাঠানো হয়েছে। তো 186 জনের ভিতরে
ধরুন 40 জন মানুষ যারা ছিল বা 43 এরকম ছিল হচ্ছে আপনার যাদের বৈধ রেসিডেন্ট পারমিট আছে বা ফ্যামিলি স্টুডেন্ট বা ওইখানে জব করে এরকম। আর বাকি যা ছিল একটা হিউজ নাম্বার যারা হচ্ছে ইলিগাল। চ্যালেঞ্জটা শুরু হয় হচ্ছে আপনার ট্রাভেল পারমিট দিয়ে। কারণ একটা ট্রাভেল পারমিট ইস্যু করতে গেলে নর্মালি ইরান হচ্ছে আপনার টোটালি ফার্সি ভাষা, ওইখানে কোথাও ইংলিশ বা অন্য কোনো ভাষা দিয়ে কাভার করতে পারবেন না। সো এই ট্রাভেল পারমিট একটা রেডি করতে গেলে মিনিমাম দেখা গেছে 20 থেকে 25 দিন সময় লাগে। অনেকটা ফার্সিতে ট্রান্সলেট করা লাগে, অনেকগুলো অফিস হয়ে তারপরে আসে। তো এইটা আমরা মানে হোপফুলি মানে লাকিলি আমরা এটা করতে পারছি যে খুব অল্প দিনে, 3 দিনের ভিতরে আমরা এই ট্রাভেল পারমিট রেডি করতে পারি। তারপরে যেটা হয় যে ইরানের সাথে দ্বিপাক্ষিক যে মিটিংগুলো হয় বাংলাদেশ এম্বাসি বা বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির, একইভাবে আজারবাইজানের সাথেও হয়, আজারবাইজানের ভিসা দেওয়ার একটা ইস্যু থাকে, সব কিছু মিলায় আমাদের এটা কন্ট্রোল করতে করতে প্রায় হচ্ছে আমরা রওনা দেয় হচ্ছে আপনার 19 তারিখে। 19 তারিখে আমরা হচ্ছে তেহরান থেকে হচ্ছে 9টা বাস নিয়ে রওনা করি আস্তারার উদ্দেশ্যে। এবং যাত্রাপথে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়াছুড়ি হচ্ছে, মানে বাসের ভিতর থেকে দেখা যাচ্ছে। আমরা যখন আপনার কাস্পিয়ান সির পার দিয়ে বন্দর আঞ্জিলে পৌঁছে, মানে কিছু আমাদের কয়েকটা বাস আঞ্জিল ক্রস করছে, কয়েকটা আঞ্জিলের ভিতরে আর কয়েকটা আঞ্জিলের পিছনে, ঠিক এরকম সময় আঞ্জিলে হামলা হয়। ওইখানে আপনার একটা নৌবন্দর ছিল, ওটাতে হামলা হয়। তো আমরা তারপরও যাচ্ছিলাম আস্তারার দিকে যখন যে পৌঁছালাম তখন আপনার বাজে প্রায় 12:30 একটা, এরকম সময় হচ্ছে কেউ নেই, বর্ডার একদম টোটাল ক্লোজ, কোনো মানুষ কেউ নাই, কোনো ইয়ে নেই। আর পরবর্তীতে আমাদের এম্বাসি একজনের সাথে যোগাযোগ করে, ওইখানে আপনার গভর্নর, তাকে সে বলে যে আমি তো নাই, মানে এই মুহূর্তে কেউই নেই। বন্ধুর আঞ্জিলে হামলা হওয়ার পরে টোটাল কাস্টমস কেউ নেই, কোনো অফিসার কোনো দারোয়ান পর্যন্ত নেই। পরবর্তীতে যখন শুনছে যে বাংলাদেশ এম্বাসি বা এম্বাসির কর্মকর্তারা আসছে এতগুলো লোকজন নেই, তখন গভর্নর নিজেই আসছে। আসার পরে কথা বলে চলে গেছে যে এখন তো আর কাউকে পাওয়া সম্ভব না, এখন কিছু করতে পারতেছি না, আপনারা একটু এখানে যে রেস্টরুমগুলো আছে এখানে থাকেন, এখান থেকে সকালে আমরা 6টার দিকে আপনাদের ইমিগ্রেশন শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব পার করব। এর ভিতরে আবার আমাদের ওই পাশে বিমান ভাড়া করে রাখা আছে সে আপনার বাকুতে, একইভাবে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে 2জন অফিসার গেছিল আমাদেরকে আনতে। তারপরে আমাদের আজারবাইজানের ওইখানে ওই ওই মিশনটা আবার হচ্ছে আপনার আমাদের আঙ্কারা মিশনের ভিতরে, আঙ্কারা থেকে আবার লোকজন আসছে, অফিসাররা আসছে আমাদের নেওয়ার জন্য, অন্য ওই পারে অপেক্ষা করতেছে, আমরা এই পারে। তো প্রথমে যেটা হয় যে আমরা ইমিগ্রেশনের কাজ যখন শুরু হয় তো ওটা হচ্ছে সকাল 8টা বাজে। তো 8টার সময় আমরা শুরু করলেও পরবর্তীতে ওখানে কিছু ট্রান্সলেটের কাজকর্ম থাকে, এগুলো আমরা শুরু করি। আমরা প্রথমে মনে করি যে এটা খুব তাড়াতাড়ি সম্ভব হবে। তো লিগাল যারা ছিল ওনাদেরকে পার করে দেওয়ার পরে হচ্ছে বড় ঝামেলাটা লাগছে ইলিগালদের ব্যাপারে। তখন শুরু হয় হচ্ছে যে ওনাদের ট্রান্সলেট বলতে হচ্ছে ওনাদের পুরো একটা ফাইল রেডি করতে, যেটা ফার্সিতে আবার লিখতে হবে যে ওনারা কেন এখানে আসছে, কবে আসছে, বা ওনাদের কি উদ্দেশ্য ছিল, এনরা কি আদৌ বাংলাদেশি নাগরিক কিনা। এইগুলা হচ্ছে খুবই মানে প্রশ্নগুলা ছিল ওনাদের। একইভাবে তো এখানে যখন এই দেখলাম যে এই লোকজনের খোঁজ খবরগুলো যখন নিয়ে দেখলাম যে না, এরা কোনো এক সময় লিগালি দেশ থেকে বের হয়েছিল, কেউ ওমানে গেছে, কেউ দুবাই গেছে, কেউ শারজা গেছে, বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করতে গেছে, কেউ আবার আপনার এই শ্রীলঙ্কার এদিক দিয়েও গেছে। মানে এরা লিগালি এই পর্যন্ত গেছে, তারপরে হচ্ছে ইলিগালি ঢুকছে, যাদের হচ্ছে আপনার মেন ডেস্টিনেশন ইউরোপের কোনো দেশে যায়। তার পরবর্তীতে হচ্ছে ইমিগ্রেশন অফিসারদের প্রশ্ন ছিল যে কেন এরা বাংলাদেশে কি কাজকর্ম নাই, কেন এরা এখানে আসছে। ইরানে তো অ্যাকচুয়ালি ইকোনমিক্যাল অবস্থা ইরানের অনেক দিন ধরে খারাপ, বলতে হচ্ছে আপনার ইনফ্লেশন অনেক বেশি এবং প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। তো ওনাদের সাথে এই প্রত্যেকটা এক এক ইন্ডিভিজুয়াল এক একটা লোককে নিয়ে এই ইন্টারভিউ, এই ফার্সি ফাইল এগুলো রেডি করতে করতে মানে এতগুলো লোক, আমি ছিলাম, আমার সাথে আমার একটা বন্ধু ছিল আলী আমিন, আমরা দুইজনে এই কাজটা পুরোটা করি। এটা শেষ করতে করতে আমাদের বাজে তখন
রাতের প্রায় 11:30 11:45 এরকম। তো ওই সময় হচ্ছে ওনাদের সাথে আজারি ভাষায় আমরা আবার কথা বলা শুরু করি, মানে প্রত্যেকটা লোকটা ইনশিওর করি যে হ্যাঁ এই যে লিস্টেড লোকটা এই লোকটা এই লোকটা, এরকম করতে ওইখানে আমাদের অনেক সময় লাগে যায়। এবং ওই স্কটের সর্বশেষ লোক আমাদের যে আজারবাইজানে ঢুকছে, সে ঢুকতে ঢুকতে ভোর 5টা বাজছে। এর ভিতরে মনে করেন ইমিগ্রেশনের ওনরা কাজ করছে এবং ভিসা দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজেদের অফিসাররা আজারবাইজানের হয়ে কাজ করছে, যাতে মানুষগুলা খুব তাড়াতাড়ি কাজটা হয় বা এত কষ্ট যেতে না পায়। কিন্তু তারপরেও তো মনে করেন অফিসিয়ালি কাজকর্ম বা এগুলোতে তো সময় লাগে। সব কিছু মিলায় আমরা শেষ পর্যন্ত আপনার বাকুতে এয়ারপোর্টে আসতে সক্ষম হই। বাকু এয়ারপোর্টে আসার পরে আমাদের জন্য যেহেতু চার্টার্ড ফ্লাইট ছিল, সো আমাদের আর কোনো সমস্যা নেই, আলাদা গেট দিয়ে আমরা ইমিগ্রেশন শেষ করে ওই সময় আর কি আপনার ওই 5:30 বা 5:35 হবে এরকম সময় আর কি আমরা ফ্লাই করি বাকু থেকে। পরবর্তীতে আমরা বাংলাদেশে যখন আসি, বাংলাদেশে তখনও আমরা পৌঁছাইনি, আমরা ইন্ডিয়ার ভিতরে, তখন আর কি বাংলাদেশ বিমান ঘোষণা দেয় যে আজকে ঈদের দিন, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কিন্তু লাকিলি আমরা যারা তেহরান থেকে আসছি, আমরা এবছর 3টা ঈদ পালন করছি। একটা হচ্ছে ঈদে নৌরুজ বলে, ঈদে নৌরুজটা হচ্ছে আপনার আপনার ইরানি বা পার্সিয়ান সংস্কৃতির আপনার হচ্ছে প্রথম বর্ষের প্রথম দিন। আর তারপরে হচ্ছে আপনার আমরা যখন আজারবাইজানে আসি, তখন হচ্ছে আজারবাইজানে হচ্ছে ঈদ উল ফিতর ছিল। পরবর্তীতে আমরা বাংলাদেশে যেদিনকে এসে পৌঁছে ওই দিনও ঈদ উল ফিতর। তো তার পরবর্তীতে আমরা যেটা দেখি যে আপনার বাংলাদেশে আসলাম হচ্ছে তখন বাজে 1:37। 1:37-এর সময় হচ্ছে বাংলাদেশে ল্যান্ড করলাম। তো যখন আমরা বের হচ্ছিলাম বিমান থেকে, আসার পরে হচ্ছে আমাদের জন্য ওইখানে বাংলাদেশ ছিল আপনার প্রতিমন্ত্রী ছিল, ইসের আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে আপনার ছিল ওই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিল, সচিবরা ছিলেন, অনেকেই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। IOM এর চিফ ছিলেন।